আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। নাজিয়াত শাহরিন। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার চিঠি গ্রহণ করল দিল্লি। গণহত্যায় অভিযুক্ত সব আসামিকে দেশে এনে ফাঁসিতে ঝুলানো হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। মানুষের ভোটের অধিকার আদায়ে ফের রাস্তায় নামার হুঁশিয়ারি বিএনপির। সংস্কারের লক্ষ্য নির্বাচন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, বললেন আইন উপদেষ্টা। ২,০০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন। সাবেক এমপি হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা। দুর্নীতিগ্রস্ত আমলাদের তালিকা দিলেন ভিপি নূর। পিলখানায় বিডিআর বিদ্রোহ, আবারও তদন্তের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের। ৭ সদস্যের কমিশন গঠন, ৮ সদস্যদের মুক্তির দাবি পরিবারের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতে পালিয়ে থাকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে একটি কূটনৈতিক পত্র পাঠিয়েছেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় ১৫ বছর ধরে ক্ষমতা কুক্ষিগত করে রাখা আওয়ামী লীগ সরকারের। জনরোষে গণভবন ছেড়ে সেদিন ভারতে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতাকে হত্যা ও নির্যাতনের ঘটনায় শতাধিক মামলা হয় সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। বিভিন্ন মহলে দাবি ওঠে তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার। সবশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আসার পর ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হলে এই দাবি আরও জোরালো হয়। এরপর এ বিষয়ে তৎপর হয়ে ওঠে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে আইনগতভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে। এদিকে বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা আশা করেন, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুতই শুরু হবে। আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রাডিশন করার জন্য, এটা প্রক্রিয়া দিন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। তবে ভারত সরকার এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনা সহ সব আসামিকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলানোর হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ আরাফাতের জানাজায় উপস্থিত হয়ে এমন হুঁশিয়ারি দেন তিনি। জানাজা শেষে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রিপোর্ট মাজহারুল হক মুহাসিরের। ৫ আগস্ট পতন নিশ্চিত জেনেও আন্দোলনরত ছাত্র জনতার ওপর হামলা চালায় আওয়ামী দোসররা। সেই হামলাতেই উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হয় ১১ বছরের কিশোর মাদ্রাসার শিক্ষার্থী আরাফাত। এরপর উত্তরা থেকে গুরমিটোলা, সেখান থেকে ঢাকা সিএমএইচ। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর কথাও ছিল, কিন্তু শত চেষ্টার পরও প্রায় ৪.৫ মাস চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছে কিশোর আরাফাত। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আরাফাতের জানাজা আবারও এক করল নাহিদ, সার্জিস সহ সবাইকে। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ অনেকে। সবার কণ্ঠেই গণহত্যার দায়ে খুনি শেখ হাসিনার বিচারের আহ্বান। অন্যের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য এই কিশোর বয়সে জীবন দিতে হয়। আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আমি শহীদ আরাফাতকে। বাংলাদেশ যতদিন আছে, বাংলাদেশের যত রকমের গভর্নমেন্ট আছে, এইটা হবে আমাদের টপ প্রায়োরিটি। যেই আসুক
এই প্রত্যেকটা খুনের বিচার হবে। 4 বছরের ছেলেকে মেরেছে, 12 বছরের আরাফাত মেরেছে। খুনি হাসিনা কিভাবে নির্মমতা চালিয়েছে বিগত 16 বছর এবং বিগত অভ্যুত্থানের সময়, দয়া করে আমরা যেন এটি ভুলে না যাই। জানাজা শুরুর আগে তথ্য উপদেষ্টা নাহিদ জানান, শেখ হাসিনা তার কর্মফল ভোগ করতেই দেশে আসবে। যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। জানাজায় অংশ নেন শহীদ আরাফাতের স্বজন সহ ছাত্র জনতা। পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আরেকবার লড়াইয়ের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও জনসভায় তিনি বলেন, এবার পরিবর্তনের সুযোগ এসেছে, এর সদ্ব্যবহার করতে হবে। তার মতে সাধারণ মানুষ সংস্কার বোঝে না, পরিবর্তন চায়। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সব শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঠাকুরগাঁও বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশ পরিণত হয় মহাসমাবেশে। ধর্মবর্ণ নির্বিশেষে সবার কণ্ঠে ছিল সম্প্রীতির স্লোগান। সমাবেশে যোগ দিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, পলাতক হাসিনা ভারতে বসে দেশবিরোধী নানা অপপ্রচার চালাচ্ছে। সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। মানুষকে বিভ্রান্ত করতে জুলাই অভ্যুত্থান উগ্রবাদীদের বিক্ষোভ বলেও অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করেন তিনি। ওই ভারতে বসে তুমি ষড়যন্ত্র করতেছ, ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে, বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছ। আর দুঃখজনক ভাবে এই কথা বলার চেষ্টা করতেছো যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে নাকি অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। বলেন তো দেখি, আপনাদের উপরে খুব বেশি নির্যাতন কিছু হয়েছে এখানে? হ্যাঁ, আপনাদেরকে কেউ ধমক দিয়েছে, কেউ বাড়ি দখল করে নিয়েছে? এটাই হচ্ছে বাস্তবতা। মির্জা ফখরুল বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে হবে। দায়িত্বশীল জায়গায় বসে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেজন্য বিএনপি নির্বাচন চায়। আমরা 53 বছর আগে স্বাধীন হয়েছি। আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত একটা ব্যবস্থা করতে পারলাম না, যে ব্যবস্থায় প্রতি 4 বছর বা 5 বছর পর পর আমরা একটা ভোট করব, সেই ভোটে আমরা আমাদের পছন্দ মতো লোককে বাছাই করে আমরা পার্লামেন্টে পাঠাবো। দুর্ভাগ্য আমাদের যে আমরা এতদিন সেটা করতে পারি। একটা সুযোগ আসছে আজকে, আমরা সেই সুযোগটা যেন সদ্ব্যবহার করতে পারি। বিএনপি মহাসচিব বলেন, দেশ রক্ষার দায়িত্ব সবার, প্রয়োজন হলে আবারও ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। নির্বাচন সংক্রান্ত সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সমমনা কয়েকটি দলের সাথে বৈঠক শেষে তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরাই পরবর্তী সংস্কার এগিয়ে নেবে। এর আগে দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন সহ সামগ্রিক বিষয় নিয়ে এনডিএম এর গণ অধিকার পরিষদের একাংশের সাথে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। পরে সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানান, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঐক্য ধরে রেখে আগামীতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করবেন তারা। যেটা প্রথম সংস্কার দরকার সেটা হচ্ছে আগামী দিনের যে নির্বাচনটা হবে, সেই ইলেকট্রাল প্রসেসের যে সংস্কার, সেই সংস্কারটা সবার আগে হয়ে যাওয়া উচিত ছিল এবং সেটা হয়ে নির্বাচনের দিকে আমরা এখন এগিয়ে যাওয়ার কথা ছিল। এর মধ্যে অন্যান্য সংস্কার যে বিষয়গুলো উঠে আসছে, মূলত সংস্কার হতে হবে আপনার সংসদে, এবং সংস্কার হতে হবে জনগণের আস্থা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে।
নির্বাচনের পরে সংস্কার নয়, নির্বাচনকে সামনে রেখে সংস্কার করা উচিত বলে মনে করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সাথে প্রয়োজন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর। বিচার বিভাগ পুনর্গঠন নিয়ে আয়োজিত সংলাপে উপদেষ্টা আরো বলেন, দলীয় বিবেচনায় বিচারক নিয়োগ বন্ধে আইন করা হচ্ছে। অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা চান আইন বিশেষজ্ঞরা। রিপোর্ট মাহবুব কবির চপলের। প্রমাণ হিসেবে তারা দিলেন হচ্ছে একটা কবিতা লেখার কারণে আইসিটি অ্যাক্টে গ্রেফতার দেখানো হয় দিদারুল আলমকে। শুধু তাই নয়, বিচার চলাকালে নানা ধরনের হয়রানির শিকারও হন তিনি। তার মানে জামিনে বের হওয়া 3 মাস পরের একটা লেখা পোস্টকে তারা বলছেন যে আমার নামে যে তারা আসলে 10 মাস আগে বা 11 মাস আগে যে মামলা করলেন, গুম করলেন, সেটার প্রমাণ। তো এই যখন তারা চার্জশিটে প্রমাণ দিলেন, এই চার্জশিট তো ছুঁড়ে ফেলে দেওয়ার কথা ছিল বিচার বিভাগের। রাজধানীতে বিচার বিভাগ পুনর্গঠনের সংলাপে বক্তারা বলেন, গত 1.5 দশকে বিচার বিভাগ অনেকটা রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছিল। পদ পদোন্নতির জন্য অনেক বিচারক রাজনৈতিক কর্মীর মতো আচরণ করেছেন। আমরা যত আইন করি, যত সংবিধানকে টাইট করি, মানসিকতা এবং মানুষগুলোর যদি পরিবর্তন না হয়, তাহলে কোনো সংস্কারই ফুলফুল হতে পারে না। যেই জুডিশিয়ারি নিজের ওয়াশরুম ঠিক রাখতে পারে না ফান্ডের অভাবে, সেই জুডিশিয়ারি ন্যায় বিচার করবে কোত্থেকে? এটা তো বাস্তব কথা। তো সেটা কেন করতে পারছে না? কারণ সেখানে একটা এক্সিকিউটিভের সাথে জুডিশিয়ারি একটা দ্বন্দ্ব আছে। বিভিন্ন সরকারের আমলে আমরা দেখেছি এই শোন অ্যারেস্ট করা এক একটা মানুষকে, বের হয়ে আসে আরেকটা মামলা খায়। এই প্রথা আনফর্চুনেটলি এখনো চলছে। এটা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে যে গ্রেফতারের আগে আপনার মিনিমাম কিছু এভিডেন্স থাকতে হবে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, উচ্চ আদালতের বিচারকদের বিরুদ্ধে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের বিস্তর অভিযোগ আছে। দলীয় বিবেচনায় বিচারক নিয়োগ বন্ধে আইন করার কথাও জানান তিনি। আমলার বা সরকারের এমন কোনো দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন নাই যেটা উচ্চ আদালত চাইলে বিচার করতে পারবেন। ফান্ডামেন্টাল রাইটস প্রয়োগ তো বটে, আর্টিকেল 102 এর আন্ডারে নন ফান্ডামেন্টাল রাইটস ইস্যুতেও তাদের অনেক প্রতিকার দেওয়ার স্কোপ আছে। এ সময় সংস্কার, নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা। একটু বলে রাখলাম, সংস্কারের মূলে যেন নির্বাচন ভাবনা স্মুথ রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো প্রতিষ্ঠানই স্বাধীনভাবে কাজ করতে পারবে না বলে মনে করেন বক্তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। 2000 কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জের সাবেক এমপি জান্নাত আরা হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া দুর্নীতির মামলা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও দুর্যোগ প্রতিমন্ত্রী মহিবুবুর রহমানের বিরুদ্ধেও। কমিশনের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে কোনো মামলা করা হচ্ছে না। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দুর্নীতিগ্রস্ত আমলাদের তালিকা দেন দুদকে। মাহবুব কবির চপলের আইটি রিপোর্ট। স্কুল শিক্ষিকা থেকে নৌকার হাল ধরেন জান্নাত আরা হেনরি। এরপর ভাগ্য খুলতে শুরু করে তার। গানের শিল্পী থেকে ব্যাংকের পরিচালক, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেন তিনি। 2024 সালে এসে হন সংসদ সদস্য। উন্নত বাংলাদেশ অর্জনে বিভিন্ন দিক। আওয়ামী লীগ সরকার পতনের পর স্বামী সহ গ্রেফতার হন হেনরি। তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। কমিশন বলছে, সোনালী ব্যাংকের পরিচালক থাকার সময় প্রভাব খাটিয়ে নিজের ও ঠিকাদারি প্রতিষ্ঠানের 35টি ব্যাংক অ্যাকাউন্টে 2002 কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন তিনি, যার বড় অংশ পাচারের আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও 57 কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়ায় তিনি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। জান্নাত আরা হেনরি সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ 2 আসন কর্তৃক তার বিভিন্ন পদবি এবং সংসদ সদস্য হিসাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক 35টি ব্যাংক হিসাবের মাধ্যমে 2,62,66,66,577 টাকা, 13,78,00,000 মার্কিন ডলার সন্দেহজনক লেনদেন করার অপরাধে শামীম তালুকদার এবং মোসাম্মদ জান্নাত আরা হেনরির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের কপালেও দুর্যোগ নেমে এসেছে। 12 কোটি টাকার অবৈধ সম্পদ ও 38 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে স্ত্রীসহ তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। অবৈধ 6 কোটি টাকা ও 21 কোটি টাকা পাচার সন্দেহে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধেও
মামলা করেছে কমিশন। এছাড়াও তার স্ত্রী সন্তানদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দুদক। মামলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধেও। কমিশনের মহাপরিচালকের দাবি, উদ্দেশ্যমূলকভাবে এসব মামলা করা হচ্ছে না। এখানে আমরা কোনো দলীয় পরিচয় বা কোনো ব্যক্তি বিশেষের কোনো বিষয় বিবেচনা করা হয় না, আমরা শুধু অপরাধটাই বিবেচনা করেছি। এদিন দুদক চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কারো ইশারায় নয়, কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করবার পরামর্শ দেন তিনি। আমলাদের সহযোগিতা ছাড়া রাজনীতিবিদরা দুর্নীতি করতে পারে না, তাহলে রাজনীতিবিদদের পাশাপাশি আমলাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে হবে। আমরা এখানে নাম বলতে চাই না, কিছু ব্যক্তিদের সম্পর্কে অলরেডি মৌখিকভাবে কিছু তথ্য দিয়েছি। দুদক শক্তিশালী হলে দুর্নীতি কমবে বলেও মনে করেন সাবেক এই ছাত্রনেতা। সব ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা নতুন করে তদন্তের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য 7 সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। মিয়ানমার সীমান্ত বিদ্রোহী আরাকান আর্মির দখলে থাকায় রোহিঙ্গা ইস্যুতে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান উপদেষ্টা। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাহিনীটি। অনুষ্ঠানে বিগত বছরে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ 32 জন বিজিবি সদস্যকে পদক প্রদান করা হয়। উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক থাকার কারণে এবার কোনো প্যারেড বা কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়নি। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা মুক্তিযোদ্ধাদের হেনস্থা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে, এবং যেই দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। এ সময় বিডিআর বিদ্রোহ মামলায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন। এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন, এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান স্যারে হচ্ছেন এটার সভাপতি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নীতিগত অবস্থানের পরিবর্তন করেননি তারা। আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না। তারপরেও যারা ওই যে আপনি একটা বললেন সংখ্যা ঘুরে গেলে, ওটা হয়তো মানবিক দিক বিবেচনা করে আমরা হয়তো তাদের, যেহেতু ওই এলাকায় যুদ্ধ হচ্ছে, তাকে পাঠানো যায় নাই, বাট আমরা ম্যাক্সিমামে কিন্তু পাঠাই দিছি। আমাদের সাথে যে মিয়ানমারের যে বর্ডারটা ছিল এটা পুরাটা এখন আরাকান আর্মির দখলে চলে গেছে। এই লাস্টের যে মংদু ইটা ছিল ওইটাও কিন্তু আরাকান আর্মির দখলে চলে গেছে। এখন যে আমাদের বিজিবির যে তাদের সাথে যে বর্ডারে যে একটা কথাবার্তা বলা, এটাও কিন্তু ওইরকম তাদের সাথে কোনো জায়গা নাই। এই জন্য আমাদের তাদের সাথে কথা বলতে হলে এখন কোনো শিপে গিয়া হয়তো কথা বলতে আনঅফিশিয়ালি। এছাড়া খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গের সংবর্ধনা প্রদান করে বাহিনীটি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বিডিআর বিদ্রোহের ঘটনার মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। বিকেলে প্রবাসী কল্যাণ ভবনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে তারা সাংবাদিকদের এই কথা বলেন। একই ভুল যেন পুনরায় না হয় সেই দাবি জানিয়ে আগের কমিশনের সমস্যা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। এ সময় বিস্ফোরক আইনের মামলাটি বাতিল করে আটক বিডিআর সদস্যদের সবাইকে ছেড়ে দেওয়ার দাবি জানান তারা। নতুন তদন্ত কমিশন জাতির প্রত্যাশা পূরণ করবে বলেও তাদের আশা। বিডিআরের এই তদন্তটা সুষ্ঠুভাবে হওয়া উচিত, যেন জাতি জানতে পারে কারা এই ঘটনাটা ঘটিয়েছে, কে এটার ইন্ধনদাতা, কে অর্থদাতা, কারা কারা ইনভলভ ছিল পরিকল্পনাতে, কারা এই তদন্ত প্রক্রিয়ায় বাধা দিয়েছে। গাজায় ইসরায়েলের নির্বিচারে নারী ও শিশু হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করলে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় রাষ্ট্রপতি বলেন, সমস্যার সমাধান ও গণহত্যা বন্ধে জাতিসংঘ, OIC, NAM সহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ জোরালো ভূমিকা রেখে আসছে। এ সময় ফিলিস্তিনের জনগণের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত ইউসেফ রামাদান।
বিশেষ অভিযানের প্রথম দিনে লালবাগ ও কামরাঙ্গীর চর সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 93 জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপি। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, এদের অনেকেই জামিনে বের হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়েছে। মনির হোসেন তপুর রিপোর্ট। 5 আগস্টের পর থেকেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে থাকে। দিনে দুপুরে ডাকাতি, ছিনতাই, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকেও বাসায় ঢুকে হাতিয়ে নেওয়া হয় স্বর্ণালংকার ও নগদ টাকা। রাত হলেই আতঙ্ক বাড়তে থাকে ঢাকাবাসীর। ধারালো দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরে ঘুরে ছিনতাই করতেও দেখা গেছে। যাত্রীবাহী অটো থামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সর্বস্ব। এই পরিস্থিতিতে ঢাকা মহানগরীতে ছিনতাই রোধে বিশেষ অভিযান শুরু করেছে ডিএমপি। রোববার সকাল 8টা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 93 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা অনেক সময় অপরাধ দেখে ইগনোর করে যাই, ওইটা যতক্ষণ পর্যন্ত আমার ঘাড়ে না আসতেছে পড়তেছে ততক্ষণ পর্যন্ত আমি মনে করি যে এটা তো তার বিষয়, আমি অযথাই হয়রানিতে জড়াবো কেন। এইগুলো না করে আমরা যদি সবাই যার যার অবস্থান থেকে একটা প্রতিরোধে আগায় আসি তাহলে এটা আমার মনে হয় সম্ভব। তবে এদের মধ্যে অনেকেই জামিনে বের হয়ে পুনরায় ছিনতাই শুরু করে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। একটা লোকের স্টেপিং করে মেরে ফেলা যতটা সহজ, কিন্তু তার শাস্তি নিশ্চিত করা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। আমাদের যে জিআরও এবং সরকারি পক্ষে যে পিপিএ আছে যারা এটা মুভ করে, তাদের মাধ্যমে ওদের জামিনের বিরোধিতা করা। পাবলিকের যে সিকিউরিটির বিষয়টা আছে, এরা যে এই বাহির হয়ে জামিন হয়ে আবার ছিনতাইয়ে জড়াই পড়তেছে বারবার, এই জিনিসটা কোর্টে উপস্থাপন করা, কোর্টকে জানানো, তাদের জামিনটা প্রলম্বিত করা, দীর্ঘায়িত করা, যেন জামিন সহজে জামিন না পেয়ে যায়। নিরাপদ ঢাকা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এরকম ফাঁসি বা এটা। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আগামী 2 সপ্তাহের মধ্যে সংস্কার করা ড্যাব প্রকাশ করার ঘোষণা দিয়েছেন রাজউক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সরকার। তিনি জানান, নতুন ড্যাবে পরিবেশ সুরক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে, বিবেচনায় রাখা হয়েছে ভবনের উচ্চতার বিষয়টিও। আগারগাঁওয়ে বিআইসিসি মিলনায়তনের রিহ্যাব আবাসন মেলার উদ্বোধন করতে এসে রাজউক চেয়ারম্যান এসব কথা বলেন। ফ্ল্যাট হস্তান্তরে ক্রেতাদের ভোগান্তি না দিতে রিহ্যাব সদস্যদের অনুরোধ করেন তিনি। শরফুল আলমের রিপোর্ট। পতিত আওয়ামী লীগ সরকার রাজধানীর বিশদ উন্নয়ন প্রকল্প বা ড্যাবের নীতিমালা চূড়ান্ত করার পর আবাসন খাতে শুরু হয় নানা সমালোচনা। রিহ্যাব সভাপতি অভিযোগ করে বলেন, বিগত স্বৈরাচার সরকার 2022 থেকে 2025 ড্যাব নামে নগর পরিকল্পনায় ভবনের উচ্চতা কমিয়ে বৈষম্য তৈরি করেছেন, যার সমাধান হওয়া দরকার। মানুষের মতামতকে আমলে না নিয়ে বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ ড্যাব প্রণয়ন করেন, যার ফলে ঢাকা শহরের উন্নয়ন স্থবির হয়ে পড়েছে। ভবন নির্মাণে নগরবাসীর মধ্যে বৈষম্য। ঢাকা মহানগরী মানব বিধিমালা 2008 আছে, সেটার আলোকে নকশা অনুমোদনের কার্যক্রম পরিচালনার জন্য আমি রিহ্যাবের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান বলেন, ড্যাব সংস্কার করে আগামী 14 দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে। এতে পরিবেশ সুরক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ভবনের উচ্চতার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। এই বিধিমালা ফার বলি, ড্যাব বলি, সবগুলো বিবেচনা করে করেছি আমরা। আশা করি এতে আর কোনো অসুবিধা হবে না। ড্যাবের যে ফারের যে বিষয়টা এবং বিধিমালার যে বিষয়টা, এটা আশা করি আগামী 2 সপ্তাহের মধ্যে মোটামুটি আমরা শেষ করে ফেলব। পরে আনুষ্ঠানিকভাবে রিহ্যাব মেলার উদ্বোধন করেন অতিথিরা। কয়েক বছর পর মেলায় অংশ নিয়ে খুশি আবাসন ব্যবসায়ী ও গ্রাহকরা। অ্যাপার্টমেন্ট কিনলে আমাদের সাথে যে পার্কিং এবং ইউটিলিটি, সেটার চার্জটা আমরা ফ্রি করে দেব। ফ্ল্যাট কিনতে গেলে এই সুযোগ সুবিধা আগে কখনো পাইনি। আমাদের প্রজেক্টের কাজ অলমোস্ট শেষ, 2026 আমরা হ্যান্ডওভার শুরু করব। 5 দিনের রিহ্যাব আবাসন মেলা চলবে আগামী 27 ডিসেম্বর পর্যন্ত। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ের পর প্রথম জনসভায় তিনি বলেন, আমেরিকার খনন করে দেয়া খালে এখন মার্কিন সামরিক এবং পণ্যবাহী জাহাজগুলোকে ভাড়া দিতে হচ্ছে। উল্টো বেশি সুবিধা নিচ্ছে চীন। তাই প্রয়োজনে এই খালের নিয়ন্ত্রণ আবার নেবে ওয়াশিংটন। ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রেকর্ডকৃত বক্তব্য প্রচার করেন পানামা প্রেসিডেন্ট জোসে রাউল মুলিনো। তিনি বলেন, পানামা খালের মালিক পানামা এবং এটিই থাকবে। একই সাথে পানামা খাল চীনের নিয়ন্ত্রণে বলে যে গুজব ছড়ানো হচ্ছে তা থেকে ডোনাল্ড ট্রাম্পকে বিরত থাকার আহ্বানও জানান পানামার প্রেসিডেন্ট। ব্রেকিং দ্য সাইলেন্সের প্রিন্ট মিডিয়ায় শিশু সুরক্ষায় সাংবাদিকতা বিষয়ক ফেলোশিপ পেলেন আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার অর্চি হক এবং দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার রাবেয়া বেবি। রাজধানীতে সেভ দ্য চিলড্রেন্সের সহায়তায় ও ব্রেকিং দ্য সাইলেন্স আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ডক্টর গীতি নাসরিন। এ সময় সেভ দ্য চিলড্রেনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, দৈনিক ইত্তেফাকের সম্পাদক ও ব্রেকিং দ্য সাইলেন্সের সভাপতি তাসমিমা হোসেন, নির্বাহী পরিচালক রোকসানা সুলতান উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের প্রথম নারী হিসেবে সেঞ্চুরি করে রেকর্ড করলেন নিগার সুলতানা জ্যোতি। সদ্য শুরু হওয়া বিসিএল এর প্রথম রাউন্ডের খেলায় জাতীয় দলের অধিনায়ক 153 রান করে অপরাজিত থাকেন। রাজশাহীতে আগে ব্যাট করে 9 উইকেটে 240 রানের ইনিংস ঘোষণা করে উত্তরাঞ্চল। জবাবে 8 উইকেটে 387 রান নিয়ে ইনিংস ঘোষণা করে নিগার সুলতানা মধ্যাঞ্চল। এই 387 রানের মধ্যে 153 রান একাই করেন জ্যোতি। 253 বলে 20, 4 ও 2 ছক্কায় এই রান সংগ্রহ করেন তিনি। অবশ্য ম্যাচটি জেতা হয়নি, উত্তরাঞ্চলের সাথে ড্র করেছে মধ্যাঞ্চল। এনসিএল টি20 ক্রিকেটের শিরোপার লড়াইয়ে কাল ঢাকা মেট্রোর প্রতিপক্ষ রংপুর বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের ট্রফি নিয়ে ফটো সেশন করেন ঢাকা মেট্রোর অধিনায়ক নাইম শেখ ও রংপুরের অধিনায়ক আকবর আলী। ফাইনালে চাপহীন ক্রিকেট খেলতে চান মেট্রোর অধিনায়ক। পুরো টুর্নামেন্টের মতো ফাইনালেও নিজে রান করে দলকে জেতাতে চান নাইম। এদিকে শিরোপা জয়ের চাপ না নিয়ে প্রত্যাশিত পারফরমেন্স দিয়ে দলকে চ্যাম্পিয়ন করতে চান রংপুরের অধিনায়ক আকবর আলী। ঢাকা মেট্রোকে হতাশা করে শিরোপা জয়ের প্রত্যাশা তার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 12:30টায়। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার চিঠি গ্রহণ করল দিল্লি। গণহত্যায় অভিযুক্ত সব আসামিকে দেশে এনে ফাঁসিতে ঝুলানোর হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। মানুষের ভোটের অধিকার আদায়ে ফের রাস্তায় নামার হুঁশিয়ারি বিএনপির। সংস্কারের লক্ষ্য নির্বাচন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বললেন আইন উপদেষ্টা। 2000 কোটি টাকার সন্দেহজনক লেনদেন। সাবেক এমপি হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা। দুর্নীতিগ্রস্ত আমলাদের তালিকা দিলেন ভিপি নূর। পিলখানায় বিডিআর বিদ্রোহ আবারও তদন্তের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের। 7 সদস্যের কমিশন গঠন। আটক সদস্যদের মুক্তি দাবি পরিবারের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।